আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করেছে আলোচিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেন সহ 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। মানিক মিয়া এভিনিউতে সন্ধ্যায় এই রাজনৈতিক দলের ঘোষণা দেন দলটির সদস্য সচিব। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ, জুলাই গণঅভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে এই দলটি কাজ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউর দুপাশের রাস্তা কানায় কানায় পূর্ণ। 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রদের এই দলটির আত্মপ্রকাশের প্রথম দিনেই বিপুল জনতার উপস্থিতি ছিল এলাকা জুড়ে। উচ্ছ্বাস স্লোগানে তারা স্মরণ করে জুলাই আগস্টের বিপ্লবী দিনগুলোকে। আমরা সেকেন্ড রিপাবলিক করব, ইনকিলাব 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 ইনকিলাব, ক্ষমতা না জনতা। জাতীয় নাগরিক পার্টি এনপিপিকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দেওয়া হয় সন্ধ্যায়, যেখানে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে আব্দুল হান্নান মাসুদকে রাখা হয়েছে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশপন্থী রাজনীতির সূচনা তারা করবেন, যার মাধ্যমে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করা হবে। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আখতার হোসেন বলেন, বৈষম্যহীন রাষ্ট্রে সবার সমান অধিকার নিশ্চিত করতে কাজ করবেন তারা। আর হাসনাত বলেন, পরিবারতন্ত্রের কবর রচিত করতে তাদের লড়াই চলবে। 54 বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি, একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র এদেশ থেকে কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমরা স্পষ্ট করতে চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সার্জিস আলম ছোট দলগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে, যেই মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। দুপুর থেকে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঢাকা এবং এর বাইরের অসংখ্য নেতাকর্মীরা অংশ নেন। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের আকাঙ্ক্ষা বুঝে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসে এমন মন্তব্য করেন বিএনপি, জামায়াতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির হাত ধরেই দেশের রাজনীতির পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন দলটির নেতাকর্মীরা। আপেল শাহরিয়ার জানাচ্ছেন বিস্তারিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল গিয়ে মিশেছে মানিক মিয়া এভিনিউয়ে। ব্যানার আর ফেস্টুন নিয়ে বাদ্যের তালে তালে এই উচ্ছ্বাস নতুন দল গড়ার। নতুন দল আত্মপ্রকাশ উপলক্ষে তারুণ্যের এ শোডাউন।
জুলাইয়ের অভ্যুত্থান থেকে এইখানে আসা, এই যে 6 মাসের একটা জার্নি বলতে পারেন, আজকে আমাদের ঈদের দিন। একটা ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য আসছে আর কি। নতুনরা না আসলে কিভাবে হবে? পুরনোদের তো আমরা দেখেছি, তাদেরকে দিয়ে তো আমরা খুব বেশি কিছু পাই নাই। বেশ কয়েকদিনের আলোচনা আর অপেক্ষার পর অবশেষে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এই অনুষ্ঠানে যোগ দিতে এসে নেতাকর্মীরা ভরসা রাখতে চান নবগঠিত এই রাজনৈতিক দলের উপর। মুজিববাদ বিরোধী এবং আপনার ইন্ডিয়ান আধিপত্যের যে একটা বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে, সেটার বিরুদ্ধে সোচ্চার এই দলটি। এই কারণে আমি এই দলের সমর্থন করি। পূর্বের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যে রাজনীতি করার যে ধরন এবং তারা যে রাজনীতি শুধু মুখে করে, মুখে রাজনীতিবিদ বলে, কিন্তু আমরা বাস্তবতা দেখি যে তারা দেশের মানুষের জন্য কোনো কাজ করে না। তো আমরা চাচ্ছি ওটার পরিবর্তন ঘটুক। জুলাই বিপ্লবের মাধ্যমে যে রাজনৈতিক দল এখন গঠন হতে যাচ্ছে, তারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সেই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবে। আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া দেশের মোটামুটি সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে জাতীয় নাগরিক পার্টিকে কাজ করার আহ্বান জানান। আমরা এই ধরনের একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা আমরা কায়েমের জন্য 16 বছর লড়াই করেছি। নানা মত পথের মানুষ তারা রাজনৈতিক দল করতে পারে, মত প্রকাশ করতে পারে, এটার জন্যই তো আমাদের এতদিনের সংগ্রাম। এটা গণতন্ত্রের সৌন্দর্য। অন্যান্য সব রাজনৈতিক দলের উচিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সংগ্রামে ছিল তাদের মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক মত বিনিময় এবং নতুন বাংলাদেশ নির্মাণে চিন্তার ঐক্যের ভিত্তিতে জাতি গঠনে তাদের ভূমিকা রাখা উচিত। এখানে কে বড় আর কে ছোট এটা ম্যাটার নয়। নিজেদের আখের গোছানো নয়, জনগণের প্রত্যাশা পূরণে নতুন রাজনৈতিক দল কাজ করবে বলে আশা নানান শ্রেণী পেশার মানুষের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার পালিয়ে গেলেও গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয়। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেবার চেষ্টা চলমান। আওয়ামী দোসররা নানা কায়দায় মাথাচাড়া দেবার অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ধর্মীয় পরিচয়কে আগামীতে কেউ যাতে হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আরিজ আহমেদকে সাথে নিয়ে ইফতেখার রেজা রিপোর্ট, ক্যামেরা ছিলেন সুমন গোস্বামী। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। গত 17 বছর সনাতন ধর্মের সাধারণ মানুষকে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। আপনাদের ধর্মীয় পরিচয়কে ভবিষ্যতে আর যাতে কেউ নিজেদের হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকার জন্য আমি বিনীত আহ্বান জানাই। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। বাংলাদেশে ইতিহাসের অত্যাচারী শাসক কংসের মতো গণহত্যাকারী স্বৈরশাসক দেশের মানুষের উপর চেপে বসেছিল মন্তব্য করে তিনি আরো বলেন, দেশে এখন স্বৈরশাসন না থাকলেও আওয়ামী দোসররা মাথাচাড়া দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিকামী বীর জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে পালায় সেই কংসরূপী এক নৃশংস গণহত্যাকারী স্বৈরাচার। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের যে দোসর, এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। যতদিন দেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার গঠিত না হবে গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।
অমর একুশে বইমেলার পর্দা নামলো আজ। মাসব্যাপী এই মেলা বাংলাভাষী পাঠকদের জন্য হয়ে উঠেছিল এক মহোৎসব, যেখানে লেখক পাঠক মিলিত হয়ে নিজেদের জ্ঞান ও সৃজনশীলতা ভাগ করে নিয়েছেন। এবারের মেলায় মোট নতুন বই প্রকাশ পেয়েছে ৩,২৯৯টি। এদিকে বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, বইমেলা আয়োজনে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে গন্তব্যে পৌঁছেছে সংস্কৃতির ট্রেন। সাজরিনা খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। অমর একুশে বইমেলার শেষ দিনে সব বয়সী পাঠক দর্শনার্থীর পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। বইপ্রেমীদের মূল আকর্ষণ ছিল মাসব্যাপী এই মেলা। প্রতি বছর বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সাহিত্যপ্রেমীদের কাছে তুলে ধরে এই মেলা। বইমেলা শুধুমাত্র একটি বই প্রদর্শনীর স্থান নয়, এটি লেখক ও পাঠকের মধ্যে সম্পর্ক গড়ে তোলার এক বিশেষ উপলক্ষ। বইয়ের সমাহার নয়, এখানে এত এত লেখকদেরকে দেখতে পাচ্ছি। আজকে শেষ দিন, খুবই ভালো লাগছে। সারা বছর ধরেই আসলে এই বই পড়া এবং বই প্রকাশনাটাকে উৎসাহিত করা উচিত। মেলার শেষে অনেকে আসার কথা জানালেও বেশিরভাগ প্রকাশকই বিক্রি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। প্রত্যাশা অনুযায়ী এবার একটু হয় নাই, কারণ হলো এই নানান ধরনের সমস্যা দেখা গেছে। টাকা দিয়ে যদি বিক্রির তুলনা করে ডেফিনেটলি প্রত্যাশিত সেল এবার হয় নাই। ক্ষমতা হস্তান্তরের আগে দেশের শিল্প সংস্কৃতি চর্চার জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। আমরা এখন পর্যন্ত পুরো কালচারাল ইন্ডাস্ট্রিটাকে একটা আমব্রেলা নিচে আনতে পারিনি, ফলে ক্রিয়েটিভ ইকোনমি নিয়ে কাজ করার মতো যে পলিসিটা সেগুলো আমাদের কাছে তৈরি করা নাই। আমরা যাওয়ার আগেই এই সংস্কার কমিটি তাদের রিপোর্ট দিবে, আমরা আশা করি। এর আগে দিনের শুরুতে শিশু চত্বর জমে উঠেছিল ছোট্ট সোনামণিদের পদচারণায়। আমার স্টোরি বুকস পড়তে ভালো লাগে। তো বইমেলা এসে অনেক ভালো লেগেছে, বাচ্চারা অনেক আনন্দ করেছে, ওরা বই কিনেছে। আমার বই পড়তে ভালোই লাগে, টাইমটা পাস হয়। লেখক পাঠকরা জানান, বইমেলা শেষ হলেও বইয়ের প্রতি অব্যাহত থাকবে মানুষের ভালোবাসা। সাজরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজান শুরুর একদিন বাকি থাকলেও এখনও বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। অন্যদিকে রমজানের আগে বেড়েছে মাছ, মাংস থেকে শুরু করে লেবুর দাম। তবে স্থিতিশীল রয়েছে ছোলা, চিনি, খেজুর সহ সবজির দাম। বিক্রেতারা বলছেন, এবারের রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে আর বাজার মনিটরিং জোরদার করার তাগিদ ভোক্তাদের। আরাফাত ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। রমজান শুরুর আগে শেষ শুক্রবার হওয়ায় ছুটির দিনের বাজারে ক্রেতা উপস্থিতি তুলনামূলক বেশি ছিল, যার ফলে বেচাকেনা বাড়ার পাশাপাশি বেশ কয়েকটি পণ্যের চাহিদাও বেড়েছে। তবে সরবরাহ ঘাটতির কারণে এখনও সয়াবিন তেলের সংকট কাটেনি বলে জানান বিক্রেতারা। তেলের সংকট খালি মিটা দেবো খালি সংকট আর মিটে নাই পর্যন্ত। এখন সামনেরও যা কি হয় তাও বলতে পারি না। 2-3টা ডিস্ট্রিবিউটর সব ঘর খালি বইরা দিছে। ছোলা, চিনি, বেসন, খেজুর সহ রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের পর্যাপ্ত আমদানি ও সরবরাহ স্বাভাবিক থাকায় এখন পর্যন্ত বাজারে এসব নিত্যপণ্যের দাম বাড়েনি। গত বছর মনে করেন ছোলা ছিল 130 টাকা 40 টাকা, এখন সেই ছোলা হচ্ছে আপনার 105 টাকা 10 টাকা। খেসারি ছিল 140, এখন 105-10 চলতেছে। গতবারের চেয়ে এবার দামও কম, খেজুরও আছে, অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নাই, খেজুরের কোনো ঘাটতি নাই। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগি, গরু ও খাসির মাংসের দাম। এছাড়া সব ধরনের মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। ব্রয়লার মুরগি গেছে সপ্তাহে বেচি 190, আজকে বেচতেছি 200 টাকা কেজি, 10 টাকা কেজি বাইশে। দেশি মুরগিটা কেজি 50-60 টাকা বাইশে, কেজি 670। গরুর দাম 10,000 15,000 টাকা বাইরে যায় গরু।
এখন তো পাইছে মোবাইলের যুগ, সিন্ডিকেটের ব্যবসা। চাহিদা বেশি তো, মালের আমদানি কম, আবার রোজার চান রাই। গত 2 সপ্তাহে 750 করে নিচ্ছি, আজকে ম্যাক্সিমাম জায়গায় 780 যাইতেছে। ক্রেতারা বলছেন ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবৃত্তি থেকে বেরিয়ে আসার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন সরকারের কঠোর নজরদারি। রমজানকে কেন্দ্র করে আমরা বিজনেস করব, তা আমাদের সাথে বিজনেস করে আমরা সাধারণ মানুষের যে ভুক্তভোগী। রমজানের কম থাকলে সবার জন্য সুবিধা হয়, আমাদের দেশে তো একটু দাম বেড়ে যায়, কিন্তু এটা ঠিক না। প্রায় সব ধরনের সবজির দাম স্থিতিশীল থাকলেও লেবুর দাম বেড়েছে। প্রতি হালি লেবু 60 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। যারা বাজারে অন্যায়ভাবে দাম বাড়াবে তাদেরকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে রাজধানীর বাড্ডায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে কথা বলেন তিনি। পুরো রমজান জুড়ে রাজধানীর 25টি স্থানে ড্রেজিং করা ব্রয়লার মুরগি 250 টাকা কেজি, দুধ 80 টাকা লিটার, ডিম প্রতি ডজন 114 টাকা ও গরুর মাংস 650 টাকা কেজিতে বিক্রি করা হবে বলে জানান উপদেষ্টা। প্রয়োজনে এই কার্যক্রম আরও কয়েকটি এলাকায় বাড়ানো হতে পারে জানিয়ে নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান ফরিদা আক্তার। আর বাজারে নিত্যপণ্যের দাম এখনও স্বাভাবিক হয়নি উল্লেখ করে কোনো ব্যবসায়ী অন্যায়ভাবে দাম বাড়ালে শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে প্রতিবাদ করার পরামর্শ দেন প্রাণী সম্পদ উপদেষ্টা। বাজারে অন্যায়ভাবে যারা দাম বাড়াবে তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না। আমরা কিন্তু তাদেরকে সেটা আমরা তুলে ধরবো এবং সেটা আমরা করবো। ধরেন একটা মৎস্য প্রাণী সম্পদের কাজ সরাসরি না, কিন্তু আমরা বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন যে আমাদের সরকারের প্রতিষ্ঠান আছে তাদের মাধ্যমেও আমরা চাই যে জনগণ যেন এবার একটা স্বস্তির রমজান পালন করতে পারে। আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে ভোজ্য তেলের সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বেসিক শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে তিনি একথা বলেন। যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে। রমজান প্রসঙ্গ, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুরু হবে সিয়াম সাধনার এ মাস। সৌদি আরবে চাঁদ দেখার তথ্য ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে জানানো হয়েছে। এদিকে এবছর বিশ্বের সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে। যদিও ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা যায়নি, ফলে এ দুটি দেশে 2 মার্চ থেকে রমজান শুরু হবে। অপরদিকে আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়ায় রমজানের চাঁদ দেখা যায়। এছাড়া ফ্রান্সও শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দেয়। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রোববার থেকে শুরু হবে পবিত্র রমজান। পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার আন্তর্জাতিক মহলে বৈধতা পেতে বিরোধী মতের সবাইকে জঙ্গি হিসেবে প্রচার করেছে। আর এর অংশ হিসেবেই 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একইভাবে ক্ষমতায় টিকে থাকতে 2024-এ ছাত্র জনতার আন্দোলনেও গণহত্যা চালায় স্বৈরাচারী সরকার। রাজধানীর এফডিসিতে শাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিযোগিতায় সরকার দলে ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার বিতার্কিকরা এবং বিরোধী দলে বিতর্ক করেছেন তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার বিতার্কিকরা। বিচারকদের রায়ে তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা বিজয়ী হয়। সঠিকভাবে জানি না হত্যাকাণ্ডটা কেন করা হলো। অবশ্যই তারা দেখাতে চাচ্ছিল যে বাংলাদেশের হেফাজতকে তারা যেভাবে পোর্ট্রে করছিল, যেটা একটা, যেহেতু ওরা 13 পয়েন্ট ডিমান্ড দিয়েছে এবং 13 পয়েন্ট ডিমান্ডের মধ্যে ব্লাসফেমি লয়ের কথা আছে, আরও কিছু কিছু আছে, যেটাকে ওরা বাইরে প্রজেক্ট করছে যে এটা বাংলাদেশের যেই
বাংলাদেশকে ওরা প্রমোট করতে চাচ্ছে সেটার সাথে বিরোধী। চট্টগ্রামের রাউজানে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানকে। রাউজানের গহিরা হাই স্কুল মাঠে পঞ্চম জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে বাদ-জুমা চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে চতুর্থ জানাজা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশা ও দলের হাজার হাজার মানুষ অংশ নেন। প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। সকালে নগরের নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আব্দুল্লাহ আল নোমানের মরদেহ নেওয়া হলে সেখানে নেতাকর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান। আপনারা যারা এখানে বড় নেতা হয়েছেন এবং সামনে বড় নেতা হবেন, তাদের উদ্দেশ্য কি হতে পারে? উদ্দেশ্য হতে পারে সাধারণ জনগণ, উদ্দেশ্য হওয়ার কথা সেবা। এই সেবা এবং মানব কল্যাণ, মানব প্রেম ছাড়া কিভাবে রাজনীতি হয় আমি জানি না। তাই রাজনীতির প্রথম পাঠ এখানে যিনি শুয়ে আছেন তার থেকে তো আমাদের নেওয়া উচিত। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করতে না পারলে পরবর্তী প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ এবং জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দায়িত্ব নেবার পর প্রায় খোঁচা শুনতে হয় যে দেশে উন্নয়নের দরকার নেই, শুধু পরিবেশ থাকলেই হবে। বলেন, পরিবেশের দিকে নজর না দিয়ে শুধু অবকাঠামোগত উন্নয়ন করলে সবচেয়ে ভুক্তভোগী হবে পরবর্তী প্রজন্ম। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, দেশ এখন সর্বমুখী ষড়যন্ত্রের ভেতর দিয়ে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে এই কঠিন সময় পার করা সম্ভব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যা রেখে যাব তা হচ্ছে কয়টা ফ্লাইওভার আছে সেই হিসাব, মেট্রো রেলে কয়টা রুট আছে সেই হিসাব, কতগুলো বড় ৮ লেনের রাস্তা আছে সেই হিসাব। আর ওরা আমাদেরকে তখন প্রশ্ন করবে যে আমাদের ঢাকার রাস্তায় মাস্ক পরে চলতে হয় কেন, আমরা শব্দে ঘুমাতে পারি না কেন, আমরা সবসময় এত উত্তেজিত থাকি কেন। এত আওয়াজের মধ্যে তো মানুষের শান্তভাবে ভদ্রভাবে বসে চিন্তা করার সুযোগ হওয়ার কথা না। বণিক বার্তা ও বিআইডিএস এর যৌথ উদ্যোগে আয়োজিত গুণীজন সংবর্ধনায় এবার মরণোত্তর সম্মাননা জানানো হয়েছে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে। সন্ধ্যায় রাজধানীর ৫ তারকা একটি হোটেলে আয়োজন করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানের। এ সময় সাইফুর রহমানের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন তার ৩ দৌহিত্র। অনুষ্ঠানে সাইফুর রহমানের স্মৃতিচারণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এ সময় তারা সাইফুর রহমানের বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও সাইফুর রহমানের দীর্ঘদিনের সহকর্মী আমির খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে তার কর্মময় জীবনের উপর আলোচনা করেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় ইংল্যান্ড দলের নেতৃত্ব ছাড়লেন জস বাটলার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। বাটলারের নেতৃত্বে ৪৪ ওয়ানডে খেলে ১৮টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। ২০২৩ ওয়ানডেতে বিশ্বকাপেও হতাশা নিয়ে বিদায় নিতে হয়েছিল ইংলিশদের। সাদা বলে ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্মও হতাশাজনক। টানা ৬ ম্যাচ হেরেছে দলটি। কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষবারের মতো সাদা বলে নেতৃত্ব দেবেন বাটলার। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।